সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের পঞ্চম অধ্যায় চলছে এবং আজকে আমরা পঞ্চম অধ্যায়ের যে পরিপাক তন্ত্র পড়েছি, গত দিন দাগ পড়েছি এবং আজকে আমরা পড়ব পরিপাক প্রক্রিয়া। বোর্ডে খেয়াল করো, পরিপাক প্রক্রিয়া এবং পরিপাক প্রক্রিয়া কোথায় কিভাবে হয় এই জিনিসগুলো আজকে আমরা শিখব। তাহলে প্রথমত আমরা বলবো যে পরিপাক প্রক্রিয়াটা কি। পরিপাক প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় করবো না, আমরা বলবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, কারণ এখানে অনেক রাসায়নিক, এই যে মানুষের পৌষ্টিক নালীর ভেতরে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্য উপাদানগুলো নির্দিষ্ট এনজাইম বা উৎসেচক ও হরমোনের উপস্থিতিতে ভেঙে বা বিশ্লেষিত হয়ে দেহের শোষণযোগ্য ও দ্রবণীয় সরল উপাদানে পরিণত হয়। উপাদানগুলো কেমন হবে? আমাদের কোষ গ্রহণ করতে পারবে, দ্রবণীয় এবং দেহের শোষণযোগ্য সরল উপাদানে পরিণত হবে, তাকে আমরা পরিপাক বলবো। এখন দেখো, এই প্রক্রিয়ায় খাদ্য প্রথমত সরল দ্রবণীয় অবস্থায় রূপান্তরিত হবে এবং পরবর্তী সময়ে কোষ আবরণীর প্রাচীর ভেদ করে কোষের মধ্যে এগুলো প্রবেশ করবে, তবেই আমরা কি পাবো? শক্তি পাবো। সবশেষে রক্ত এই পরিপাককৃত সরল উপাদানগুলোকে দেহের বিভিন্ন অংশে সরবরাহ করবে, আমাদের দেহ সচল থাকবে। এখন চলে আসি আমরা পরিপাক প্রক্রিয়ার ভেতরে কোথায় কোথায় আমাদের এই পরিপাক নালীর কোথায় কোথায় আসলে পরিপাক কাজটা হয়ে থাকে, কোন অংশের গুরুত্ব কতটুকু। প্রথমে দেখো, মুখ গহ্বরে পরিপাক। আমরা বলেছি যে মুখ গহ্বরে কি আছে? জিহ্বা আছে, দাঁত আছে, নালাগ্রন্থি আছে। জিহ্বা এবং দাঁত পরোক্ষভাবে খাদ্যবস্তুকে পরিপাকে সাহায্য করে। জিহ্বা নেড়ে চেড়ে খাদ্যবস্তুকে কোথায় নিয়ে যাবে? দাঁতের কাছে নিয়ে যায় এবং খাদ্যবস্তুকে কেটে ছোট ছোট টুকরোয় পরিণত করে। এবং লালারসে মিক্সিন থাকবে যা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে এবং এই যে গ্রন্থিগুলো দেখো, খাদ্যবস্তুকে পিচ্ছিল করবে এবং গলদকরণে সাহায্য করবে। এবং যে লালারসের মধ্যে আমাদের আরো কিছু এনজাইম থাকবে, টায়ারিন বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। নামটা আমি আবার বলছি, টায়ারিন বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক এনজাইম থাকে যা শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। মুখ গহ্বরে কিন্তু আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে শর্করার পরিপাক মনে রাখতে হবে যে মুখ গহ্বর থেকে কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক শুরু হয়েছে। এখানে মুখ গহ্বরে আমাদের কোনো আমিষ ও স্নেহ জাতীয় খাবারের পরিপাক শুরু হয়নি। এখন খাদ্যবস্তু এই মুখ গহ্বর থেকে অন্ননালী বেয়ে পাকস্থলীতে পৌঁছাবে। এ পৌঁছানোর একটা প্রক্রিয়া বলেছিলাম, তোমাদের কি মনে আছে? কোন প্রক্রিয়ায় অন্ননালী থেকে পাকস্থলীতে খাদ্যবস্তু পৌঁছায়? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে পেরিস্টালসিস। অন্ননালীর সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যবস্তু ধীরে ধীরে অন্ননালী বেয়ে কোথায় চলে আসবে? পাকস্থলীতে চলে আসবে। এবং এই অন্ননালীতেও কিন্তু খাবারের কোনো পরিপাক ঘটে না। এখন পাকস্থলীতে আসার পরে খাদ্যবস্তু পৌঁছানোর পরে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হবে বা নিঃসৃত হবে। এই পাকস্থলীর প্রাচীরে আমরা জানি কোন গ্রন্থি আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হবে। এই রসে যে উপাদানগুলো থাকে সেগুলো দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এখানে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আবার কাজ আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথমত এই যে আমরা খাবার খাচ্ছি, খাবার খাওয়ার সময় দেখা যাচ্ছে যে আমাদের খাদ্যের সাথে অনেক ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই রোগ জীবাণুগুলোকে কি করে? রোগ জীবাণুগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরো একটা কাজ আছে, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কি করে? পরিণত করে। এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য একটা
একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড এক ধরনের অ্যাসিড, এখানে একটা কিসের পরিবেশ সৃষ্টি হলো? অম্লীয় পরিবেশ সৃষ্টি হলো। দ্বিতীয়ত দেখো পেপসিন, এই যে পেপসিন কি কাজ করবে এখানে? এক ধরনের পেপসিন। পেপসিন কি? পেপসিন হচ্ছে এক ধরনের এনজাইম যা আমিষকে ভেঙে 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি যৌগ পলিপেপটাইডে পরিণত করে। তাহলে আমি আবার বলছি, পেপসিন কি করে? এক ধরনের এনজাইম যা কাকে ভাঙছে? আমিষকে ভেঙে কি করছে? 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি যৌগ পলিপেপটাইডে পরিণত করে, পেপসিনের কাজ। এরপরে আমরা চলে আসি, দেখো এখানে পাকস্থলীতে শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। এখানেও আমাদের আবার কি হয় না? শর্করা এবং স্নেহ জাতীয় খাবারের কোনো পরিপাক হবে না, কারণ এদের পরিপাকের জন্য এখানে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রসগুলো খরিত হয়, এদের পরিপাকের জন্য এখানে নির্দিষ্ট কোনো কি থাকে না? এনজাইম থাকে না, যে আমিষকে বা স্নেহ জাতীয় খাবারকে পরিপাক করবে। এর জন্য আমাদের নির্দিষ্ট এনজাইম কোথায় থাকে না? পাকস্থলীতে থাকে না। 2 মার্কের প্রশ্ন আসতেই পারে যে স্নেহ বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কেন পাকস্থলীতে হয় না? তখন তোমরা বলবে যে এখানে আসলে শর্করা ও স্নেহকে ভাঙার জন্য যে এনজাইমগুলো দরকার হয়, সেই এনজাইমগুলো এখানে গ্যাস্ট্রিক রসে থাকে না। এখন পাকস্থলী খাবারটা চলে আসলো। এই পাকস্থলীর ভেতরে, পাকস্থলীর আমরা বলেছি যে এটা একটা পেশিবহুল অংশ, এর পেশিগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে। সংকুচিত প্রসারিত হওয়ার ফলে খাদ্যবস্তুগুলো এখানে পাকমণ্ডে পরিণত হয়। কিসে পরিণত হয় বললাম? পাকমণ্ডে। এবং এই পাকমণ্ডটা আমরা বলেছিলাম যে অনেকটা সুপের মতো। এখন এই অবস্থায় খাদ্যবস্তু এই যে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করলো, যেটা আমাদের পরিপাকের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে ডিউডেনামে ক্ষুদ্রান্তে পরিপাক, এই যে পাকস্থলীর পরে এই ক্ষুদ্রান্ত, এতদূর পর্যন্ত ক্ষুদ্রান্ত, এখানে খাদ্যবস্তু পরিপাকের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমাদের এই যে 3 ধরনের খাবারেরই পরিপাক হয়ে থাকে। কোন কোন খাবার? আমিষ হবে, স্নেহ পদার্থ, শ্বেতসার, 3টা খাবারই এই জায়গাতে আমাদের পরিপাক হবে। এবং এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে পিত্তর নালী এসে যুক্ত হবে অগ্নাশয় থেকে, অগ্নাশয় রস পড়বে। আমরা যখন গ্রন্থি পড়েছি তখন এই জিনিসটা আমরা শিখে ফেলেছি। দেখো ক্ষুদ্রান্তে পরিপাক, পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্তে কোথায় এসে পৌঁছালো? ডিউডেনামে এসে পৌঁছালো। এ সময় অগ্নাশয় থেকে ক্ষারীয় পাচক রস ডিউডেনামে এসে পৌঁছায়। এই যে অগ্নাশয়ের সাথে, অগ্নাশয় কিন্তু ডিউডেনামের সাথে লেগে আছে। এ সময় অগ্নাশয় থেকে ক্ষারীয় পাচক রস কোথায় এসেছে? ডিউডেনামে চলে এসেছে। এই পাচক রস খাদ্যমণ্ডের অম্লভাবকে প্রশমিত করে। পাচক রসের এনজাইম দিয়ে শর্করা ও আমিষ পরিপাকের কাজ চলতে থাকে এবং স্নেহ পদার্থের পরিপাকটা শুরু হয়ে যায়। আমি এই লাইনটা আবার একটু বলি। পাচক রসের এনজাইম দিয়ে শর্করা ও আমিষের কাজ চলতে থাকে, চলছে, শর্করা আর আমিষের কাজ চলবে এবং স্নেহ পদার্থের এখানে পরিপাক শুরু হয়ে গেল। স্নেহ পদার্থের পরিপাক খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের জিনিস, যে এখানে আমাদের ডিউডেনামে এসে স্নেহ পদার্থ পরিপাক শুরু হয়। এতক্ষণ কিন্তু আমরা স্নেহের কোথাও পরিপাক দেখিনি। শুরু হলো কোথায়? ক্ষুদ্রান্তে। কোথায়? ডিউডেনামে। ক্ষুদ্রান্তে, ডিউডেনামে। এর আগে আমরা দেখেছি শর্করার পরিপাক শুরু হয়েছে, আমিষের, স্নেহর পরিপাক এই জায়গাতে শুরু হলো। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। এই যে যকৃৎ কোথায় আছে? পিত্তথলি আছে। পিত্তরস কোথায় আসবে? ডিউডেনামে পড়বে। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস অম্লীয় অবস্থায় খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে। পিত্তরসে পিত্ত লবণ নামক এক ধরনের উপাদান থাকে,
তাহলে পিত্ত রসের প্রধান উপাদানের নাম কি? পিত্ত লবণ। পিত্ত রসে পিত্ত লবণ থাকে। এই পিত্ত লবণটা স্নেহ জাতীয় পদার্থকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে পরিণত করে এবং ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে পরিণত করে এটা পানির সাথে মিশাতে আমাদেরকে সাহায্য করে। এরপরে দেখো, পিত্ত লবণ কিন্তু পিত্ত রসের একটি অন্যতম উপাদান। স্নেহ বিশ্লেষক যে এনজাইম লাইপেজ আছে তার কার্যকারিতা যথাযথভাবে সম্পন্ন করতে পিত্ত লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পিত্ত লবণের সংস্পর্শে একটু খেয়াল করবে, পিত্ত লবণের সংস্পর্শে স্নেহ পদার্থ ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়ে যায়। এমন ভাবে এই পিত্ত লবণটা স্নেহ পদার্থকে ভাঙে যে একদম সাবানের ফেনার মতো এটা হয়ে যায়। স্নেহ বিশ্লেষক লাইপেজ এই দানাগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। দেখো, স্নেহ পদার্থ লাইপেজ কিসে পরিণত করেছে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তাহলে এখানে আমি আরেকবার বলি যে পিত্ত লবণ হচ্ছে পিত্ত রসের প্রধান উপাদান পিত্ত লবণ। এই পিত্ত লবণ আমাদের স্নেহ জাতীয় খাবারকে ভেঙে একদম সাবানের ফেনার মতো পরিণত করছে। এরপরে চলে আসো, দেখো যে অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন নামক এনজাইম থাকে। আন্ত্রিক রসে অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। তোমরা মনে রাখবে যে এস, আমি বলছি অ্যামাইলেজ, এস, লাইপেজ, মল্টেজ, এগুলো কিন্তু এনজাইম ইত্যাদি এনজাইম থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্তে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো অ্যাসিড ও সরল পেপটাইডে পরিণত হয়। আংশিক পরিপাককৃত আমিষ, এই যে পরিপাক হয়েছিল না পলিপেপটাইড, আংশিক পরিপাক হয়েছিল আমিষ জাতীয় খাবার কোথায়? পাকস্থলীতে। সেইটা এখন এসে পরিপূর্ণভাবে পরিপাক হবে। তাহলে এখানে এই যে পলিপেপটাইডকে ট্রিপসিন ভেঙে কিসে পরিণত করলো? অ্যামাইনো অ্যাসিড ও সরল পেপটাইডে পরিণত করে। এরপরে অ্যামাইলেজ, আরেকটা এনজাইম অ্যামাইলেজ শ্বেতসারকে ভেঙে আমাদের শর্করার সরল উপাদান গ্লুকোজে পরিণত করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এই যে পরিপাক প্রক্রিয়া এতটুকুই ছিল। তোমরা এখানে বিভিন্ন ভাবে প্রশ্ন আসে, কখনো তোমাকে বলবে যে পাকস্থলীতে পরিপাক লিখো, কখনো বলবে ক্ষুদ্রান্তে। এখানে কিন্তু বলে দিবে না পাকস্থলীতে, এটা তোমার চিহ্নিত করে দিবে, এ চিহ্নিত অংশে পরিপাক। এটা বলতে পারে বি চিহ্নিত অংশে পরিপাক, তোমাকে চিনতে হবে যে ক্ষুদ্রান্ত কোনটা। বা বলতে পারে যে আমিষ জাতীয় খাবার, তুমি মাছ মাংস খাচ্ছ, ওটা কোথায় পরিপাক হবে? তুমি মাখন খাচ্ছ, ঘি খাচ্ছ, সেটা কোথায় পরিপাক হবে? এইভাবে আমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে। তাহলে আজকে আমার এ পর্যন্ত আলোচনা ছিল। তোমরা এটা খুবই ভালো করে পড়বে, এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল দেয়। তাহলে আজকে আমার এ পর্যন্তই আলোচনা। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।